জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানিম। প্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম। দর্শক, শুরুতেই জানিয়ে রাখতে চাই, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 0961167777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম, আমি শুরুতেই আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে করোনা ভাইরাস মহামারী মারাত্মক রূপ নিয়েছে পুরো ইউরোপ জুড়ে, যেমনটি আমরা গত কয়েকদিন ধরে দেখে আসছি। বাংলাদেশে আসছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, এমন আশঙ্কা কতটা বাস্তবসম্মত হতে পারে, এ বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাইব। ধন্যবাদ ফারজানা আপনাকে। এটা ঠিক বলেছেন যে সমগ্র ইউরোপ জুড়ে কিন্তু এখন করোনার সংক্রমণ বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি এমন কয়েকটি দেশে কিন্তু ওরা এমনকি দেখা যাচ্ছে যে লকডাউন লাইট, অর্থাৎ খুব স্বল্প পরিসরে কিন্তু লকডাউনও শুরু করে দিয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রথম ঢেউ বা ফার্স্ট ওয়েভের সময় কিন্তু ইউরোপে প্রচুর পরিমাণে করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন। অতএব ইউরোপের মতন স্থানে যেহেতু অনেক বেশি মর্টালিটি বা মৃত্যুর হার ছিল, সেখানে কিন্তু তারা এখন অনেক বেশি সচেতন এবং দ্বিতীয় ঢেউটাকে তারা সেভাবেই মোকাবিলা করতে চায়। এখন যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, আমরা কিন্তু আগে থেকেই একটি ধারণা করছিলাম যে শীতের মধ্যে কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাবে, কেননা যে কোনো ফ্লু করোনার সময় শীতকালে বেড়ে যায়। এক্ষেত্রে আমাদের দুটো সমস্যা হবে। কিন্তু একটা সমস্যা হলো যে আমাদের শীতকাল আসলে এমনিতেই ফ্লুয়ের সিজন, অর্থাৎ যে সাধারণ যে ফ্লু আমরা দেখি সেই ফ্লুয়ের সংখ্যা বেড়ে যাবে। সেই ফ্লু যেহেতু করোনার মতন সংক্রমণ নিয়ে আসে, সেহেতু আমাদের কিন্তু একটি ডায়াগনস্টিক ডায়লেমা, অর্থাৎ রোগ ধরার ক্ষেত্রেও কিন্তু আমাদের আইডেন্টিফাই করার জন্য সমস্যা হবে। এবং এক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ল্যাবস ফ্যাসিলিটি, অর্থাৎ টেস্টিং ফ্যাসিলিটি প্রয়োজন হবে। অতএব আমরা অবশ্যই ধারণা করি যে শীতকালে করোনার প্রকোপ বাড়বে এবং আমাদেরকে সেই মোকাবেলা করার জন্য আসলে প্রস্তুত থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কি আপনারা কি আসলে মনে করেন যে শুরুর দিকে যেরকম টেস্টিং ফ্যাসিলিটিস ছিল, যেই সংখ্যাটা ছিল, তার চেয়ে শীতকালে বাড়িয়ে দিতে হবে, নাকি সেই সংখ্যাটা থাকলেই মোটামুটি কভার করা সম্ভব হবে? আমার ধারণা সেটা বাড়িয়ে দিতে হবে, কেননা আমাদের তখন কিন্তু একই সাথে ফ্লুয়ের সিজন সেহেতু একই সংক্রমণ নিয়ে কিন্তু জ্বর, কাশি নিয়ে প্রচুর রোগী আমাদের কাছে আসবেন। অতএব তখন টেস্টিং ফ্যাসিলিটি আমাদের বাড়াতে হবে। বিগত এক সপ্তাহে যদি আপনি দেখেন, খেয়াল করেন, আমাদের কিন্তু করোনা সংক্রমণের হার 1300-1400 হয়ে আজকে 1600 চলে এসেছে। অতএব সামনের সপ্তাহগুলোতে আমরা ধারণা করতে পারি যে এই সংক্রমণের হার বাড়বে, পজিটিভিটি বাড়বে, এবং এই সংক্রমণের হার যদি আমরা সঠিকভাবে নিরূপণ করতে চাই তাহলে টেস্টিং ফ্যাসিলিটি অবশ্যই বাড়াতে হবে। জি, আমি এই আপনার এই কথা সূত্র ধরেই বলতে চাই যে এই যে আপনি বলছেন যে এতদিন কমের দিকে ছিল, এখন আবারও এই সপ্তাহ থেকে দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে যদি আসলে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করলে মৃত্যুর হার শূন্য কোটায় নেমে আসবে, বা কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আমাদের? আমরা একদম শুরু থেকে যেটা বলে আসছি যে আমাদের যে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করা এবং হ্যান্ড এবং রেসপিরেটরি হাইজিন, অর্থাৎ আমাদের সর্দি, হাঁচি, কাশি থেকে দূরে থাকা, হাত ধোয়া, স্যানিটাইজ করা, আসলে এগুলোর কোনো বিকল্প নেই। হ্যাঁ, কাজেই এখন প্রথম ধাপ বলুন বা দ্বিতীয় ধাপ বলি, আমাদের কিন্তু হাতে ঢাল তলোয়ার এগুলোই, এটা দিয়েই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। অথবা পরিস্থিতির উপর নির্ভর করবে যে আমাদেরকে এই সামাজিক দূরত্ব থেকে সরে গিয়ে আমাদেরকে লকডাউনেও আসতে হবে কিনা, আরও অনেক বেশি কঠোর কোনো প্রকল্পে আসতে হবে কিনা, সেটি নির্ভর করবে যে আমাদের করোনা সংক্রমণের হারটা আসলে কতটুকু বাড়ছে। আমার মনে হয় সেটা সময়ই বলে দিবে আমরা যে সেই কী পরিমাণ কঠিন বাস্তবতার সম্মুখীন আমরা হব। জি, আমাদের সাথে এর মধ্যে একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। হ্যালো দর্শক, কে আছেন সাথে? নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আয়েশা বলতেছিলাম। আমি খুলনা থেকে আয়েশা বলতেছিলাম। আমার ঘাড়ের সাইডে আর কি মাংস জমছে, সেটার জন্য আমি কি করতে পারি? জি, দর্শক আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম, আপনি শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন? জি, উনি যে বলেছেন ঘাড়ের পাশে একটি মাংস জমেছে, এটি তো আসলে এমন একটি বিষয় যেটি আসলে
একজন চিকিৎসক সরাসরি না দেখে আসলে কোনো বলা যায় কমেন্ট করা সম্ভব না। ঘাড়ের কাছে আসলে আমাদের লিম্ফ নোড বলে লসিকা গ্রন্থি থাকে, সেটি অনেক সময় ফুলে যায়। সেটি অনেক ইনফেকশনের কারণে ফুলে থাকে। তা কখনো, কখনো সেটি এমনিতেই ভালো হয়ে যায়, কখনো, কখনো এটি দীর্ঘমেয়াদী হয়। সেক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক এবং কিছু পরীক্ষার প্রয়োজন হয়। আমার মনে হয় উনার উচিত সরাসরি একজন চিকিৎসকের পরামর্শে আসা। জি, দর্শক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আরেকটু জানতে চাইবো যে অলরেডি তো অনেকেই করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। আপনি একটু বলবেন যে যারা সুস্থ হবার পরে ৩ মাস ৪ মাস চলে গেছে, তাদের কি আবার করোনা আক্রান্ত হবার সম্ভাবনা আছে? জি, অবশ্যই আছে এবং আমরা অলরেডি কিন্তু করোনার ১ম সংক্রমণের পর ২য় সংক্রমণ হচ্ছে এরকম রোগী কিন্তু আমরা পাচ্ছি। আমাদের হাসপাতালেও কিন্তু অলরেডি এরকম অনেক কিছু রোগী ভর্তি হয়েছেন। সংখ্যাটা অনেক বেশি না, আমি এটা বলব। সংখ্যাটা অনেক বেশি না কিন্তু এর সম্ভাবনা আছে এবং আমরা এরকম রোগী পাচ্ছি। কাজেই যাদের ১ম বার করোনা হয়েছে তাদের আসলে কোনোভাবেই এটা রিল্যাক্স হওয়ার সম্ভাবনা নেই যে মানে সুযোগ নেই যে আমার আর কখনো করোনা হবে না। কেননা করোনার যে অ্যান্টিবডিটা আমাদের শরীরে তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটি কিন্তু আসলে স্বল্পমেয়াদী, খুব বেশি দীর্ঘস্থায়ী এটা হয় না। কতদিন হতে পারে? সাধারণত দেখা গেছে ২ থেকে ৩ মাস, এরপর থেকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডির পরিমাণ কিন্তু কমে আসতে থাকে। জি। আমি এই প্রসঙ্গ ধরেই একটু আমাদের ফেসবুকে একজনের দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। হাসনা বেগম নামের দর্শক জানতে চেয়েছেন, করোনা আক্রান্ত হয়ে আমি সুস্থ হয়ে ওঠার পথে রয়েছি। করোনা পরবর্তী আমার শরীরে কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? আপনি শুনতে পেয়েছেন আমার প্রশ্ন? জি, জি, প্রশ্নটি উনি করোনা আক্রান্ত ছিলেন এবং এখন সুস্থ হবার সুস্থ পথে। হয়ে উঠেছেন। উনি করোনা পরবর্তী কী ধরনের সমস্যায় জটিলতায় পড়তে পারেন সেটি জানতে চাচ্ছেন। আ দেখা গিয়েছে যে যারা করোনা একবার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষের কিন্তু ফ্যাটিগ বা দুর্বলতা থেকে যায়। এই দুর্বলতার সংখ্যাই অনেক বেশি। কারো, কারো ক্ষেত্রে কিছুটা শ্বাসকষ্ট থাকে এবং অনেক রোগীর ক্ষেত্রে কাশিটা দীর্ঘমেয়াদী হয়। কারো, কারো বুক ধড়ফড় করে। এই আ সমস্যাগুলো কতদিন দীর্ঘস্থায়ী হয় সেটি এখনো আসলে বলা সম্ভব না, যেহেতু এটি নতুন একটি রোগ। তবে অনেকের ক্ষেত্রে ৩ মাস ৬ মাসও স্থায়ী হয়। এক্ষেত্রে আমার মনে হয় যে পোস্ট কোভিড ক্লিনিক নামে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিনিক আছে, যেটিতে আমরা শনি এবং মঙ্গলবার পোস্ট কোভিড কমপ্লিকেশন অর্থাৎ করোনা পরবর্তীতে জটিলতা, সেই জটিলতার রোগীগুলোকে আমরা দেখে থাকি আউটডোর বেসিসে। উনি চাইলে আমাদের সেই পোস্ট কোভিড ক্লিনিকে আসতে পারেন। জি, আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন ফোনে। আমরা ফোনটি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। আমি জি, আমি দর্শক আমরা শুনতে ঠাকুরগাঁ পাচ্ছি। থেকে বলুন। আফরোজা বলতেছিলাম। জি, আমার মেয়ের বয়স ৭ বছর, সর্দি। জি। দর্শক বলুন, আমরা শুনতে পাচ্ছি। সর্দি ওর জ্বরও নাই, কাশিও নাই। এখন কি কতদিন ওষুধ ধরে? খাওয়াবো? কতদিন ধরে সর্দি? এই ২ দিন থেকে ২ দিন। ৭ বছর। জি, জি। জি, থাকুন আমাদের সাথে। আপনি নিশ্চয়ই স্যার শুনতে পেয়েছেন প্রশ্ন। জি, আসলে আ শুধুমাত্র সর্দি নিয়ে আছেন, কোনো জ্বর নেই আমি যেটা শুনতে পারলাম। এখন তো ফ্লু এর সিজন, এটা ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি। তবে খেয়াল রাখতে হবে যে তার করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু? অর্থাৎ এই বাচ্চাটি আ বাইরে কোথাও যাওয়া আসা করে কিনা অথবা পরিবারের লোকজন বাইরে আসা যাওয়া করেন কিনা? পরিবারের কারো জ্বর হয়েছে এবং করোনা হয়েছে এরকম কোনো কিছু জানা যায় কিনা? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সাধারণ সর্দি হলেও আমাদেরকে করোনার টেস্ট করতে হবে। আর না হলে কিন্তু এটি সাধারণ ফ্লু হওয়ার সম্ভাবনা বেশি এবং উনাকে ফ্লু এর জন্য, সর্দির জন্য এক ওষুধ খেতে পারেন উনি। জি, এ ব্যাপারে আমি একটু জানতে চাইবো যে আসলে এখন যেহেতু ফ্লু এর সিজন এবং সিজন চেঞ্জ এর টাইম, এখন তো অনেক বাচ্চাদেরই আসলে ঠান্ডা, জ্বর, সর্দি হচ্ছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সর্দির যদি হয় কোনো বাচ্চার, কোনো ধরনের ডাক্তারের পরামর্শ নিতে হবে নাকি বাসায় এমনিতেই ঠিক হয়ে যাবে, অথবা ঘরোয়াভাবে কোনো ওষুধ আ খা খাইয়ে সেটা সারিয়ে তোলা যাবে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি বাচ্চার ফ্লু এর সিম্পটম থাকে, ফ্লু এর সিম্পটম কিন্তু করোনাতেও থাকে। যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা, আমি সেটিকে সংযুক্ত করেই বলতে চাই যে ফ্লু যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের করোনার কথাও মাথায় রাখতে হবে যে জ্বর যদি থাকে, গায়ে ব্যথা থাকে। কিন্তু যদি সাধারণ সর্দি থাকে, রোগীর শুধু সর্দি অথবা কাশি, সেক্ষেত্রেও করোনা হতে পারে। কিন্তু আমি যেটা বললাম যে পেশেন্টের করোনা হবার সম্ভাবনা কতটুকু, একটু নিরূপণ করার জন্য পরিবারের অন্য কেউ হয়েছে কিনা, এফেক্টেড হয়েছে কিনা এটা জানতে হবে। জি, আর বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে যারই হোক,
যদি সাধারণ সর্দি কাশি থাকে তাহলে কিন্তু এই রোগীটিকে আইসোলেট করে রাখাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে যদি এটা করোনা হয়ে থাকে তাহলে কিন্তু পরিবারের অন্য কারোর সাথে ছড়ানোর সম্ভাবনা কম। আর যেহেতু শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত জ্বর, সর্দি, কাশি এই করোনা হলেও তারা কিন্তু সুস্থ হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি। সেই ক্ষেত্রে অবশ্যই উনাদেরকে আইসোলেট করে রাখাটাই এনাফ। জি, চাইলে উনি টেস্ট করতে পারেন অথবা অবশ্যই আমি বলব যে একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আমরা দর্শকের ফোনটি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করুন। আমার নাম জাভেদ মুস্তফা, আমি সাভার থেকে বলছি। জি, আমাদের দেশে যখন কয়েকদিন আগে যখন করোনার প্রভাবটা বেশি ছিল, তখন অনেকগুলো হাসপাতাল এবং আইসোলেশন সেন্টার ছিল, কিন্তু এর পরবর্তীতে রোগী কমে যাওয়াতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি শীতকালে আবার যদি সেরকম ওয়েভটা বেশি হয়, তাহলে কি সে ধরনের প্রস্তুতি আমাদের আছে কিনা, বা হাসপাতাল বা আইসোলেশন সেন্টার আবার চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা? জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সময়োপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন। ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম, আপনি নিশ্চয়ই দর্শকের প্রশ্নটি শুনতে জি, পেয়েছেন। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে আমাদের দেশে ১ম দিকে যে করোনার হাসপাতালগুলো ছিল তার মধ্যে ২-১টি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু করোনা সংক্রমণ বা প্রকোপ কমে গিয়েছিল। আমার মনে হয় এটা তো আসলে গভর্নমেন্ট পলিসির বিষয়। যেহেতু গভর্নমেন্ট নিশ্চয়ই যদি দেখেন যে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে, অবশ্যই নতুন হাসপাতাল বা নতুন করোনা ইউনিট খুলবেন বলে আমার ধারণা। এটাই আসলে বাস্তবতা এবং আমার ধারণা সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং করোনা সংক্রমণ রোধের ব্যাপারে এবং শীতকালে করোনা প্রকোপ বেড়ে যেতে পারে এই চিন্তা অবশ্যই চিন্তাভাবনা অবশ্যই সরকারের আছে। জি দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমি ফেসবুক থেকে আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। ইব্রাহিম শুভ নামের একজন দর্শক জানতে চেয়েছেন, আমার করোনা ভালো হয়েছে প্রায় ২০ দিন আগে, তবে এখনো হাত পা ব্যথা করে, শুকনো কাশি এবং মাঝে মাঝে ঠান্ডায় নাক বন্ধ হয়ে আসে। এখন আমার করণীয় কি? জি, ধন্যবাদ। প্রশ্নটি আমি এর আগেও বলেছিলাম যে করোনার বেশ কিছু রোগীর আসলে কিন্তু শারীরিক দুর্বলতা এবং মৃদু কাশি, শ্বাসকষ্ট থেকে যেতে পারে। তবে উনার কথা থেকে যেটা মনে হলো যে উনার আবার নতুন করে কিন্তু শুকনো কাশির সাথে সর্দিও আছে। অর্থাৎ মাঝে উনার মাঝে নাক কিন্তু বন্ধ হয়ে আসে। হয় মাঝে, মাঝে নাক বন্ধ হয়ে আসে। অর্থাৎ উনার অ্যালার্জিক রাইনাইটিস অথবা উনার নাকের সর্দিগত কোনো সমস্যা থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন এগুলো খেলে কিন্তু উনি ভালো থাকবেন। অতএব উনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে নাকের ড্রপ এবং অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। আমার মনে হয় তাতেই উনি সুস্থ থাকবেন। উনার এর থেকে বেশি কিছু করার প্রয়োজন নেই। জি, আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা দেখছি করোনা থেকে সুস্থ হয়ে অনেকেরই কিন্তু ফুসফুস আক্রান্ত হচ্ছে এবং এছাড়া অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে এবং এই ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য একজন করোনা আক্রান্ত রোগী কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন? আসলে করোনার পরবর্তীতে জটিলতাগুলো রয়েছে, সেটা কেন হচ্ছে এটা আসলে সম্পূর্ণভাবে জানা যায় না। তবে এগুলো তো আসলে নতুন রোগ যেহেতু আমাদের গবেষণার বিষয়। আমরা পোস্ট কোভিড কমপ্লিকেশন নিয়ে সারা বিশ্বেই প্রচুর গবেষণা হচ্ছে। কিছু, কিছু জিনিস আমার জানা যায় যেমন ধরেন করোনার সময় অনেক সময় ফুসফুসে কিছুটা ক্ষতি হয়ে যায়, ফাইব্রোসিস হয়। সেই ক্ষতিটা কিন্তু থেকে যায়। যার কারণে পরবর্তীতে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু অল্প পরিশ্রমেই রোগী হাঁপিয়ে ওঠে অথবা শ্বাসকষ্ট হয় অথবা কাশিটা দীর্ঘমেয়াদী হয়। এই ধরনের কিছু ক্ষতের কারণে, কিছু ফাইব্রোসিস বা জটিলতার কারণে হয়তোবা করোনা ভালো হয়ে গেলেও, সুস্থ হয়ে গেলেও উনি এই সমস্যায় পড়তে পারেন। তো আমরা কিভাবে এখান থেকে উদ্ধার পেতে পারি? আমরা কিন্তু যে রোগী ভর্তি হন আমাদের কাছে তাদেরকে কিন্তু আমরা কিছু ব্যায়াম, ফুসফুসের ব্যায়াম শিখিয়ে দিই। এই ফুসফুসের ব্যায়ামগুলো কিন্তু করোনা রোগীরা জানেন। যদি আ করোনা ভালো হয়ে যাওয়ার পরেও মাঝে, মাঝে এই ফুসফুসের ব্যায়ামগুলো করবেন। তাতে করে কিন্তু উনার যে এই যে শ্বাসকষ্টের ব্যাপারটুকু, এটা অনেকটুকু উনি কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও আমরা কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো দিয়ে আমরা এই অল্প কাশি বা বাকি যে অবসাদগ্রস্ততা সেটা দূর করার জন্য আমরা কিছু ট্রিটমেন্ট করে থাকি। যেহেতু আমি আগেই আপনাকে বলেছিলাম যে আমাদের একটা পোস্ট কোভিড ক্লিনিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের রোগীরা পোস্ট কোভিড ক্লিনিকে যোগাযোগ করতে পারেন এবং আমরা তাদেরকে সাহায্য করতে পারি। নিশ্চয়ই। আমি ফেসবুক থেকে আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। নাইম ইরা নামের একজন জানতে চেয়েছেন, আমার বাবার একদিন জ্বর ছিল কিন্তু এখন নাই। শুকনা কাশি আছে, এখন আমরা কি করতে পারি? ধন্যবাদ নাইম। আমি আপনাকে বলব যে আপনার বাবা অর্থাৎ আমি ধরেই নিচ্ছি উনি একজন বয়স্ক মানুষ। বয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু করোনা সংক্রমিত হলে সেটা কিন্তু রিস্ক গ্রুপ আমরা বলি, ঝুঁকি থাকে। অতএব আপনার বাবার একদিন জ্বর থাকলেও এখন কাশি আছে, উনার কিন্তু একটি করোনা টেস্ট করে ফেলাটা খুব জরুরি।
জ্বর কিন্তু করোনার অনেক সময় একদিন থেকে ভালো হয়ে যায়, 2 দিন থেকে ভালো হয়ে যায়। কিন্তু আমরা বলি যে ক্রিটিক্যাল পিরিয়ডটা কিন্তু 5 থেকে 7 দিন পরেই শুরু হয়। অতএব যদি ওনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, স্যাচুরেশন ফল করে, তখন কিন্তু আপনারা হঠাৎ করে টেস্ট করা এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য অনেক দেরি হয়ে যাবে। কাজেই আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই আপনার বাবার একটি করোনা টেস্ট করে ফেলবেন। জি, ধন্যবাদ দর্শক আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য। আমি একটু জানতে চাইবো যে আমরা যেমনটি দেখেছি কিছুদিন আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে যে এখন থেকে সরকারি বেসরকারি অফিসগুলোতে কেউ মাস্ক ছাড়া গেলে তারা সেবা পাবেন না। এমন একটা নির্দেশনা কিন্তু দেখেছি। আসলে এই মাস্ক ব্যবহার করোনা ভাইরাস সুরক্ষায় কতটা কার্যকরী হতে পারে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে সেটা জানাতে চাই। আসলে এটিই আমাদেরকে আমাদের এখন বর্তমানে বলা হয় যে এটিই আমাদের ভ্যাকসিন। এটিই আমাদের করোনা থেকে বাঁচার উপায়। মাস্ক পরিধানের ক্ষেত্রে আমরা বলি যদি আ ২ জন মানুষ মাস্ক পরে থাকেন, তাহলে কিন্তু এই দুজনের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা ৫% এর থেকেও কম, ৫% কম। অতএব মাস্ক অবশ্যই কার্যকরী এবং বলা হয় যে কাপড়ের যে মাস্ক, সেটিও কোনো মাস্ক না পরে থাকার থেকেও অনেক কার্যকরী। অতএব এখন যেহেতু আমাদের কোনো টিকা নেই, ভ্যাকসিন কিন্তু আমাদের এখনো আসেনি। আমাদেরকে করোনা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই মাস্ক পরতে মাস্ক হবে। পড়তে হবে। এর জি, কোনো বিকল্প নেই। আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন এবং আমরা একই সাথে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রশ্নের উত্তরটি নিয়ে আবার আসছি আপনার কাছে আলোচনায়। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো। হ্যালো। জি, দর্শক শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি, আমার ওয়াইফের মোটামুটি 15-20 দিন হলে জ্বর আছে সাথে এবং শুকনো কাশি। জি, আপনার ওয়াইফের বয়স কত? বয়স 32 বছর। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে সংযুক্ত। আপনি নিশ্চয়ই স্যার শুনতে পেয়েছেন দর্শকের প্রশ্ন। জি, আসলে ১৫ দিনের জ্বর, কাশিটা আসলে করোনার জন্য খুব বেশি লাইকলি না। অর্থাৎ করোনার সম্ভাবনা এক্ষেত্রে খুব বেশি না। করোনার যে জ্বরটা সাধারণত ৭-৮ দিন থাকে, দীর্ঘমেয়াদী হতে পারে, তবে সেই সম্ভাবনা খুব কম। অতএব আমার মনে হয় উনার অন্য কোনো নিউমোনিয়া বা অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখার জন্য উনার সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করা উচিত, যেমন বুকের এক্স-রে এবং রক্ত পরীক্ষা। সেটি করলে আমার মনে হয় উনার রোগটি নিরূপণ করা সম্ভব। এক্ষেত্রে অবশ্যই উনি শারীরিকভাবেই উনি একজন চিকিৎসকের পরামর্শ নিবেন সরাসরি। জি, দর্শক আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। ডাক্তার মোহাম্মদ তানভীর ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আজকে দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, দর্শকদের উদ্দেশ্যে অনেক পরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনার সাথে সংযুক্ত হতে পারবো। আবারও অনেক পরামর্শ এবং প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। সেই পর্যন্ত নিশ্চয়ই ভালো থাকবেন। দর্শক, ধন্যবাদ। জিপেজ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত ৯টায় আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।